মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটার জীবন। মা হয়ে আমি নিজের সন্তানকে এভাবে মেরে ফেললাম। আমার মতো ভুল জানি কোনো মা কখনোই না করে। রাত তখন বাজে 2টা। আমার মেয়ের প্রচণ্ড জ্বর। তার বাবা কর্মক্ষেত্রের কারণে বাইরে থাকে। আমি আমার শ্বশুরের শাশুড়ির সাথে গ্রামেই থাকি। শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে আমার মেয়ে কাঁদতেছিল, জ্বরে খুবই ছটফট করছিল। মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে, কি ব্যাপার, তোমাদের জন্য কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? বাচ্চাকে কিছু খেতে দাও না, কাঁদে কেন এত? তখন আমি বলে উঠলাম, মা দেখেন আমার বাচ্চাটার প্রচণ্ড জ্বর। তখন শাশুড়ি বলে উঠল, এই বয়সে তো একটু একটু জ্বর হবে, এত আদিক্ষেতা করার কি আছে? ঘরে কোনো ওষুধ নাই? থাকলে খাওয়াই দাও। আমি বললাম প্যারাসিটামল আছে। তখন আমার শাশুড়ি বলল, ওইটাই খাওয়াই দাও। কিন্তু আমার মন একবারের জন্যও চায়নি ওইটা খাওয়াই। আমি এটাও বললাম যে এইটা অনেক দিনের ওষুধ মা। শাশুড়ি বলল, ওইটাই 1 চামচ খাওয়াই দাও, কিছু হবে না, সকালের মধ্যেই মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি আমতা আমতা করে বললাম, মা এইটা অনেক আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো এটাও তো জানি না, গ্রামের একটা ডাক্তার থাকলে ভালো হইতো মা। তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলল, এটা না জানার কি আছে, দাও 1 চামচ, কিছু হবে না। আমি তখনও রাজি না। তখন আমার শাশুড়ি চিৎকার করে উঠে বলল, যে নাটক করো রাত বিরাতে, তোমার এই বাচ্চার জন্য কেউ রাতে ঘুমাইতে পারে না, তোমাদের জ্বালায় কি বাসায় থাকতে পারবো না? আমি তখন আর কিছু বলতে পারলাম না। শাশুড়ি হাতে করে ওষুধটা নিয়ে আসলো। আমার মেয়ে এমনিতেও ওষুধ খেতে চায় না। ওষুধ খাওয়াতে গিয়েছে আর কেমন জানি ছটফট করতে লাগলো। তখন আমার শাশুড়ি বলল, যে আমি ধরতেছি, তুমি মুখের মধ্যে 1 চামচ খাওয়াই দাও। শাশুড়ি জোর করে মেয়েটার মাথাটা ধরে আর আমি ওষুধটা হা করে খাওয়াই দিই। তারপর আমার মেয়েটা আরো বেশি ছটফট শুরু করলো। কি তীব্র ছিল তার বাঁচার জন্য চেষ্টা করাটা। মেয়ে চোখ প্রায় উল্টিয়ে ফেলেছে। নিঃশ্বাস নিতে আমার মেয়েটার কষ্ট হচ্ছে। তখন আর আমি নিজেকে সামলাতে পারিনি, চিৎকার দিয়ে কান্না শুরু করতে থাকি। পাশে থেকে শাশুড়ি বলতেছে, কিচ্ছু হয়নি, এত নাটক করার কিছু হয়নি, দাও আমি বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিই। আমার কোল থেকে কেড়ে নিয়ে শাশুড়ি উপর দিকে আমার মেয়েকে ঝাঁকাইতে থাকে। তার একটু পরে আমার মেয়েটা নিস্তেজ হয়ে গেল, চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। তখন আমার শাশুড়ি বলতেছে, যে দেখো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াইতে হয়, আমার থেকে শেখো, এই নাও তোমার বাচ্চা, শুয়ে দাও। তখন আমার মনে একটু স্বস্তি আসলো। আমি বাচ্চাটার বিছানা ঠিক করে শুয়ে রাখতে যাব, তখন দেখি আমার বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে না। আমি আবারও চিৎকার করলাম, শাশুড়িকে ডাকলাম, শ্বশুরও আসলো আমার চিৎকারে। বলতেছি যে দেখেন বাবা, দেখেন মা, আমার বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে না। কিন্তু ওরা আমার কথা কোনো গুরুত্বই দিল না। আমি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিছুই শুনতেছিল না। অবশেষে আমি আমার বাচ্চার বাবাকে কল দিয়ে সব ঘটনা খুলে বলি। তখন সে তার এক পরিচিত মানুষকে দিয়ে একটা গাড়ি পাঠায়। ঠিক 40 মিনিট পরে গাড়িটা আসে। তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাধা দিচ্ছে, আমাকে হসপিটালে যেতে দেবে না। কিন্তু আমি কারো কথা না শুনেই গাড়িতে চড়ে আমি হসপিটালে যাই। ডক্টরকে বলি, ডক্টর প্লিজ আমার মেয়েটাকে দেখেন। ডক্টর তখন আমার মেয়েকে মৃত ঘোষণা বলে দেয়। আমার বুকে সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল, আর এখন নেই। এটা আমি মা হিসাবে কেমনে মানবো? আমি বুঝে উঠতে পারছিলাম না কিছু। ডক্টরকে আমি বলে উঠলাম, যে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমার মেয়ের পরীক্ষা নিরীক্ষা করুন, আমার মেয়ে বেঁচে আছে। ডক্টর তখন আমাকে বলল, আপনি শান্ত হন, কি হয়েছিল আমাকে খুলে বলুন। বলার পরে আমি ডক্টরকে সব খুলে বলি। আমার মেয়েকে আবারও নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করতে করতে সকাল হয়ে গেল। এদিকে আমার স্বামীও চলে এসেছে। একটা সময় পর আমার কলিজার ধনকে ডক্টর শেষে নিয়ে আসে। তখনও আমি আশায় বুক বেঁধেছিলাম, এই বুঝি ডক্টর বলবে যে আপনার মেয়ে বেঁচে আছে। সেইটা ফুসফুসে চলে গিয়েছে। আর 1 চামচ তো দেওয়া একদমই উচিত হয়নি, হাফ চামচ একটা ছোট বাচ্চার জন্যই যথেষ্ট ছিল। আর বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গিয়েছে। আমি আমার সন্তানকে জড়িয়ে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি। তারপর আমার সঙ্গে কি হয়েছে আমার আর মনে নাই। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়ের মায়াবী মুখটাও আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি। আমার মানিককে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। সেই মানিককে ছাড়া আমার দিনের পর দিন থাকতে হচ্ছে। কেউ আমাকে আর মা বলে ডাকে না। আমার সন্তানের গন্ধ আমি আর পাই না। এটা ছিল একটা আপুর গল্প। শুনে অনেক বেশি খারাপ লাগছিল। আপুটার জন্য সবাই দোয়া করবেন। আপু জানি পরবর্তীতে ভালো থাকতে পারে। এখনো আপুর অবস্থা ঠিকভাবে ভালো নেই।